बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा, आशा करी भालो आछो। चाँदपुर सरकारी कलेजेर अनलाइन क्लास थेके आबारो स्वागत जानाच्छि। प्रिय शिक्षार्थी बंधुरा, जार कथा तोमादेरके ना बोललेई नय, तिनि आमादेर मान्यवर अध्यक्ष प्रफेसर असित बरनदार स्যার। স্যারের नेतृत्वे তোমাদের কথা চিন্তা করে তোমাদের ভবিষ্যতের কথা ভেবে অনলাইনের মাধ্যমে ক্লাসের সুব্যবস্থা করেছেন। এই জন্য আমার এবং তোমাদের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? আশা করি মনে আছে। তবুও তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। গত ক্লাসে পাঠ ছিল চার্জ কি, বিন্দু চার্জ কি, চার্জের কোয়ান্টায়ন কি, চার্জের নিত্যতার সূত্র, মাধ্যমের বেদনযোগ্যতা, পরাবৈদ্যুতিক ধ্রুবক, তড়িৎ ক্ষেত্র ও ক্ষেত্রতত্ত্ব, কুলমের সূত্রের বিবৃতি, ব্যাখ্যা ও গাণিতিক সমস্যার সমাধান এবং চার্জ সম্পর্কে আকর্ষণ বিকর্ষণ সম্পর্ক দুটি সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই জানো এটা যদি পজিটিভ আর এটা যদি নেগেটিভ চার্জ হয় পরস্পর কি করে? আকর্ষণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইটি যদি পজিটিভ দুইটি যদি নেগেটিভ হয় পরস্পর কি করে? বিকর্ষণ করে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা মূল পাঠে চলে যাই। আমি মোহাম্মদ তাজুল ইসলাম মিয়াজি, সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা, চাঁদপুর সরকারি কলেজে কর্মরত আছি। পাঠ পরিস্থিতি শ্রেণী দ্বাদশ, বিষয় পদার্থবিদ্যা, দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, স্থির তড়িৎ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রগুলো লক্ষ্য করো, একটু চিন্তা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম চিত্রটা লক্ষ্য করো। প্রথম চিত্রটা ও কেন্দ্র বিশিষ্ট একটা গোলক কিউ চার্জে চার্জিত। অনুভূমিক বরাবর আর দূরত্ব এবং উল্লম্ব বরাবর এক্স একটি অজানা রাশি। তোমরা লক্ষ্য করো যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তার এক্সের মান একই থাকে, কোনো পরিবর্তন নেই। কিন্তু পরিধি থেকে যত দূরত্ব অতিক্রম করে, যত দূরত্ব বৃদ্ধি পায়, এক্সের মান তত হ্রাস পেতে থাকে। বন্ধুরা, দ্বিতীয় আরেকটি চিত্র লক্ষ্য করো তোমরা। আর সবাই যদি চিত্রটা অঙ্কন করো তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, কারণ এই চিত্র দুইটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা আসছে। তোমরা একটু চিত্রটি লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে এখানেও কিউ চার্জে চার্জিত একটি গোলক। এখন ভূমি বরাবর অথবা অনুভূমিক বরাবর আর দূরত্ব আর উল্লম্ব বরাবর ওয়াই দূরত্ব, কিন্তু এটা একটা অজানা রাশি। এ এক্স অজানা রাশি, ওয়াই একটি অজানা রাশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু এখানে একটু ভালো করে লক্ষ্য করো, চিন্তা করো, দেখো যে জিরো থেকে বা এই যে ও বিন্দু থেকে কেন্দ্র থেকে আর পর্যন্ত ওয়াইয়ের কোনো মান নেই। কিন্তু বন্ধুরা, পরিধি থেকে যত দূরত্ব বাড়তে থাকে তত
ওয়াইয়ের মান তত কমতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বলতে পারো কি না একটু চিন্তা করে বলতে পারো নি এক্স রাশিটা আর ওয়াই রাশিটা কি রাশি? ধন্যবাদ। মনে হয় চিত্রগুলো বুঝতে পারছো এবং পাঠের শিরোনাম তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব। বন্ধুরা, এক্সটা হলো তড়িৎ বিভব আর ওয়াইটা হলো তড়িৎ প্রাবল্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ থেকে তোমরা জানতে পারবে তড়িৎ প্রাবল্য কি, তড়িৎ বিভব কি, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ প্রাবল্য কি, তড়িৎ বিভব কি, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবে এদের সমীকরণ প্রতিপাদন করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের সমীকরণ প্রতিপাদনটা যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার না হয়, তো এই সমীকরণ ব্যবহার করে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আছে, তাহলে তোমাদের বুঝতে খুবই অসুবিধা হবে। যখন আমি এই সমীকরণগুলি প্রতিপাদন করব, তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং সাথে সাথে চিত্রগুলি অঙ্কন করে ফেলবে। তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব এদের সমীকরণ ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে কি বুঝো? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যেই বল অনুভব করে থাকে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি, তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যেই বল অনুভব করে থাকে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ প্রাবল্যের কে ই দ্বারা প্রকাশ করা হয়। ই সমান সমান এফ বাই কিউ। এই যে বল এফ বাই কিউ, তাহলে ই হইল তড়িৎ প্রাবল্য, এফ হইল বল, কিউ হইল চার্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটি সবগুলি এখানে যদি আমি এখানে এটার মান 10 দেয়, এটার মান 2 দেয়, এফ এর মান কত, এরকম ছোট ছোট অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকে এমসিকিউতে। এখানে 3টা রাশি অজানা, একটা ই, একটা এফ, একটা কিউ। এটা হলো তড়িৎ প্রাবল্য, এটা বল, এটা হলো চার্জ। এই 3টা রাশির যে কোনো 2টা মান দেওয়া থাকলে তোমরা অবশ্যই, আশা করি সবাই এই রুলের কোনো অঙ্ক থাকলে অবশ্যই তোমরা পারবে। এবং তার এককটা অঙ্কের একটা একক দিতে হয়, একক না দিলে তোমাদের নাম্বার কাটা যায়। তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম বা নিউটন পার কুলম ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য 50 নিউটন পার কুলম বলতে কি বুঝো? এটা যদি পরীক্ষায় আসে, তোমাদের প্রথমে এই উত্তরটুকু আগে দিয়ে পরে এতটুকু বলতে হবে। আমি আবার বলছি, তোমাদের কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য 50 নিউটন পার কুলম বলতে বুঝায় ওই বিন্দুতে 1 কুলম আধান 50 নিউটন বল অনুভব করে। এখানে এই 50-এর জায়গা যদি যে কোনো সংখ্যা 10, 20, 100 যে কোনো কিছু যদি থাকে, প্রিয় শিক্ষার্থীরা তুমি একইভাবে উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্যের রাশিমালা
এই রাশিটা অত্যন্ত চমৎকার। যদি তোমরা খুব ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে তোমরা অঙ্ক করতে সমস্যা হবে। তোমরা তোমাদের খাতা কলমে এটা অঙ্কন করে ফেলো। এই চিত্রটা এখানে এই বিন্দুতে প্লাস কিউ চার্জ এবং এই থেকে এই পি পর্যন্ত দূরত্বটা হলো আর। এখন বন্ধুরা ধরা যাক কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এই জায়গার মধ্যে এই স্থানের মধ্যে কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যম, অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যম নয়, অন্য কোনো মাধ্যম। এই বিন্দুতে একটি ধনাত্মক আধান প্লাস কিউ, এই যে এখানে একটা প্লাস কিউ, এই বিন্দুতে প্লাস কিউ আধান স্থাপন করা হচ্ছে। এখন এই আধান থেকে আর দূরত্বে, এই বিন্দু থেকে পি বিন্দুতে এই দূরত্বটা হইল আর। আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ধরি পি বিন্দুতে একটি ক্ষুদ্র আধান প্লাস কিউ নট স্থাপন করা হলো। এই যে এই বিন্দুতে প্লাস কিউ নট আধান স্থাপন করা হলো। এখন এই কিউ নট আধানের উপর পি বিন্দুতে, যে পি বিন্দুতে একটি ক্ষুদ্র আধান, পি বিন্দুতে একটি ক্ষুদ্র আধান প্লাস কিউ নট স্থাপন করা হলো। চিত্র হইল 1, এই চিত্রটা হলো 1, লিখে রাখো নিচেতে। এখন প্লাস কিউ নট আধানের উপর ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু, গত ক্লাসে আমরা যদি দুইটা চার্জ দিতে থাকে তাহলে কুলমের সূত্র অনুযায়ী এখানে কুলম বল বা তড়িৎ বল কাজ করে। আমরা অবশ্যই বন্ধুরা তোমরা জানো এফ ইকুয়াল টু 1/4πε0 কে কিউ নট ডিভাইডেড বাই স্কয়ার। এফ হইল তড়িৎ বল এ কিউ আর প্লাস এ কিউ নট, এই দুইটা চার্জিত বস্তুর মধ্যে কুলম বল। এখন কিন্তু তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি একক ধনাত্মক আধানের উপর বল। তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি একক ধনাত্মক আধানের উপর বল। সুতরাং এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। আমি আবার তোমাদের সুবিধার্থে বলছি, আমাদের এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। বন্ধুরা দেখো, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নং একটু লক্ষ্য করো। এই যে 1 নংয়ের যে এই মানটা, এফ এর মানটা, 1 নংয়ের এফ এর মান এফ সমান 1/4πε0 কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার। এই ভ্যালুটাকে, এই এফ এর যে ভ্যালুটাকে আমরা এই সমীকরণে বসাবো। এই সমীকরণে 1 নং সমীকরণের এফ এর মানটা এই উপরোক্ত এই সমীকরণে বসিয়ে দেব। 1 নং থেকে এফ এর মান বসিয়ে আমরা পাই ই সমান সমান, প্রথমে ছিল এফ, এফ এর ছিল কিউ নট। এই এফ এর মানটা তোমরা সবাই দেখো 1/4πε0 কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার। নিচে আসিল কিউ নট, এ কিউ নট অমিট। এখন লক্ষ্য করো কি থাকে, যে 1/4πε0 কে কিউ বাই আর স্কয়ার। শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে কে ইকুয়াল টু 1। সুতরাং কে এর মান যদি 1 হয় তাহলে বাকিটা যা আসছে তাই ঠিক। ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু তোমরা জানো ই হইল একক আধানের উপরে বলকে তড়িৎ প্রাবল্য বলে। এই কারণে এই রাশিটা তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। তোমরা ভেক্টর অধ্যায় শিখে আসছো, ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ গণিতের নিয়মে হয় না, সেটা ভেক্টর বীজগণিতের নিয়মে হয়। তোমাদের মনে আছে কি না সামান্তরিক সূত্রের সাহায্যে যোগ করা যায়? সেখানে তোমরা শিখেছিলা আর সমান সমান √p² প্লাস q² 2pq cos আলফা। ঠিক তদ্রূপ এই ভেক্টর রাশির ক্ষেত্রে যদি দিক তাদের মধ্যবর্তী কোণ উল্লেখ থাকতে হবে, এবং তাহলে তুমি এটার লব্ধির প্রাবল্য নির্ণয় করতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি এটাকে 1 কুলম দিলাম, এখানে 1 মিটার দিলাম, তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর মান কত? গত ক্লাসে আমি এটার মান লিখে দিয়েছিলাম যে 1/4πε0 এর মান কত? তোমরা বলছিলে এটার মান 9 × 10⁹। এখন যদি এটা এখানে 3টা রাশি অজানা, ই অজানা, কিউ অজানা, আর অজানা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা রাশির সাহায্যে অনেক এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন আসে। যদি তোমরা এই কিউর মানটা জানা থাকে, আর এর মান জানা থাকে, এর মান বার করতে পারা, এর মান কিউর মান থাকে, আর এর মান বার করতে পারবা। আবার যদি আর এর মান কিউ এর মান দেওয়া থাকে কিউর মানে, এই 3টা অজানা রাশি, এখানে আবার 4টা অজানা রাশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ই হইল তড়িৎ প্রাবল্য, কে হইল পরাবৈদ্যুতিক ধ্রুবক। এর মান এক এক মাধ্যমে এক এক রকম। এখন এটার মান 1/4πε এর মান জানো সবাই। কিউর মান এখানে 4টা রাশি অজানা, এখানে হলো 3টা রাশি অজানা। বন্ধুরা, যদি এই 3টা রাশির মধ্যে ছোট ছোট অঙ্ক থাকে, নিজের অনেক সহজ ইজি, পদার্থবিজ্ঞান অত্যন্ত সহজ সাবজেক্ট। যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কারণ মুখস্থ করবে না, মুখস্থ বিদ্যা কখনো স্থায়ী হয় না, শিখন স্থায়ী হয় না। তোমরা অবশ্যই ভালো করে এই অনুশীলন করবা, যত অনুশীলন যত চর্চা করবা তত তোমাদের ক্ষেত্রে এই সমীকরণগুলি মনে রাখতে পারবা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার যদি 1 কুলম চার্জ দেয়, এটা 1 মিটার দেয়, তাহলে এটার রেজাল্টটা কত? 9 × 10⁹। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একইভাবে যদি এটার মান 1 দেয়, এটার মান 1 দেয়, আর এর মান পরবর্তী ধ্রুবক 3 দেয়, তাহলে আমাদের কি আসবে? কারণ কে এর মান সবসময় 1 থেকে বড় হয়। কে এর মান যদি আমি দেই, তাহলে কি হবে? দেখো 1 1 1 স্কোয়ার মানে 1 1 1, এটা বাদ যায়। আর এটার মান কি জানি? 9 × 10⁹। আর এটার মান 3 3 দিয়ে কাটা দিলে, 9 কে 3 দিয়ে কাটা দিলে কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হবে টোটাল রেজাল্ট হইব 3 × 10⁻, কত? 9 নিউটন পার কুলম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ ক্ষেত্রের বিভব আরও একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তোমাদের প্রায় পরীক্ষায় আসে। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে দিতে পারবে না, মুখস্থ করবে না। আমরা গত ক্লাসে তোমাদেরকে যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সংজ্ঞাটা খুব ক্লিয়ারভাবে দিয়েছিলাম, চিত্র অঙ্কন করে। এরকম একটা, এখানে যদি প্লাস কিউ থাকে, তাহলে এরকম তার চতুর্দিকে একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কাজ করে। তো তড়িৎ ক্ষেত্রের বিভব অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। আমি তোমাদের সুবিধার্থে আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের বিভব কি? অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভবকে বি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কাজ আর একক, তাহলে W/Q তড়িৎ বিভবের রাশিমালা। এখন একক চার্জের জন্য বি = W/Q। তড়িৎ প্রাবল্যের একক জুল পার কুলম বা জুল কুলম ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও দেখো, লক্ষ্য করে, শুধু এখানেও 3টা অজানা রাশি, একটা হইল ভি, একটা ডাব্লিউ, একটা কিউ। তোমাদের কিন্তু এই এককগুলি মনে রাখতে হবে। এটা তড়িৎ প্রাবল্য, এটা কাজ, এটা হলো কিউ। তাহলে কাজের একক জোল আর চার্জের একক কুলম, চার্জ/কুলম, এটাকে এইভাবে লেখা যায়। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 25 ভোল্ট বলতে কি বুঝো? আশা করি যদি এই সংখ্যাটা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, সংখ্যাটা
যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই এটার উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গাঁথার্থে বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 25 ভোল্ট বলতে বোঝায় অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে 25 জুল কাজ সম্পন্ন করে। লক্ষ্য করো, এই যে জুল পার কুলম্ব, এই ভোল্টকে করলে কি লেখা যায়? জুল পার কি কুলম্ব। এর জন্য বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্র তো জানো এটা এরকম, যেটা তোমরা কেউ বাইরের থেকে মনে করে এটা একটা তড়িৎ ক্ষেত্র, এখান থেকে এখানে আনতে, যে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হবে। দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 25 ভোল্ট বলতে বোঝায় অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে 25 জুল কাজ সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ রাশিমালা তোমরা প্রতিপাদন শিখবে। আশা করি তোমরা এই চিত্রটা সাথে সাথে অঙ্কন করো। যদি চিত্র অঙ্কন না করতে পারো, চেষ্টা করো, অবশ্যই পারবে। অনেক সহজ একটা চিত্র, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই তোমরা এই চিত্রটা খুব ভালো করে বুঝবে, শিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তড়িৎ বিভবের রাশিমালা এই সূত্রর সাহায্যে বিগত অনেক সমাধান আসছে, সিকিউ আসছে, এমসিকিউ আসছে। তোমরা এই রাশিমালাটা খুব গুরুত্ব সহকারে দেখবা। দেখো বন্ধুরা, ধরা যাক কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে এই বিন্দুতে একটি ক্ষুদ্র পরিবাহী স্থাপিত আছে এবং এতে প্লাস কিউ পরিমাণ আধান আছে। এই দেখো, এই বিন্দুটা এটা নির্দেশ করছি, এটার ভিতরে প্লাস কিউ নট চার্জ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন এতে কিউ পরিমাণ আধান আছে। এই আধান কর্তৃক সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু থেকে আর দূরত্বটা কত বন্ধুরা? আর। এই যে এই বিন্দু থেকে এই বি পর্যন্ত দূরত্বটা হইল আর। এই পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত দূরত্বটা হলো আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এখন ধরা যাক কে তড়িৎ মাধ্যাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে এই বিন্দুতে একটি ক্ষুদ্র পরিবাহী স্থাপিত আছে, এতে প্লাস কিউ পরিমাণ আধান আছে। এই আধান কর্তৃক সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু থেকে আর দূরত্বে বি বিন্দুতে বিভব বি নির্ণয় করতে হবে। এ বি যোগ করি, এ থেকে এই বি পর্যন্ত যোগ করে সি পর্যন্ত বর্ধিত করি। বন্ধুরা, ধরা যাক বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপিত আছে। এখন এই বিন্দুতে স্থাপিত প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর বল তথা তড়িৎ প্রাবল্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ প্রাবল্য যদি পজিটিভ চার্জ হয় তার দিক হলো বহির্মুখী, আর যদি নেগেটিভ হয় তাহলে তার অন্তর্মুখী। এটা আমরা জানি। যদি এই ইলেকট্রিক ফিল্ডের চার্জটা পজিটিভ হয় তার দিক বহির্মুখী, এবং যদি নেগেটিভ হয় তার দিক হলো অন্তর্মুখী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই বিন্দুতে প্লাস কিউ চার্জ, বি বিন্দুতে +1 কুলম্ব চার্জ, এবং এর মধ্যবর্তী দূরত্ব আর। বি থেকে 1 কুলম্ব আধানকে এই ডি বিন্দুতে সরাবো। কিন্তু আমরা এখন লক্ষ্য করো এই প্রাবল্যের দিক হবে বিসি বরাবর, কারণ এখানে পজিটিভ চার্জ, এজন্য বিসি বরাবর। দিকটা মনে রাখবা, কোন দিকে? বিসি বরাবর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই একক আধানকে এই বিন্দুর দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 1 কুলম্ব আধানকে এই বিন্দুর দিকে কতটুকু দূরত্বে? বি থেকে এ ডি পর্যন্ত, এ ডি আর দূরত্বে, এই দূরত্বটা ডি আর, খুবই ক্ষুদ্র, এই ডি আর দূরত্বে সরে। এই যে এখন
একক আধানকে এ বিন্দুর দিকে বি এ বরাবর ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব dr সরিয়ে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণ, ওই বিন্দুতে আনতে কাজের পরিমাণ দুই বিন্দুর বিভব পার্থক্য ডিবির সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একক আধান এই থেকে ডি পর্যন্ত এই dr দূরত্ব সরে আনতে কৃত কাজের পরিমাণ এই দুই বিন্দুর বিভব পার্থক্যের কি সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, তাহলে এই যে বিভব পার্থক্য ডিবির সমান, তাহলে বিভব পার্থক্য হলে একক ধনাত্মক আধান উপর বল, বলের দিকে সরণের উপাংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে যখন এই প্লাস কিউ চার্জের জন্য তার দিক কোন দিকে, বাহিরের দিকে বিসি বরাবর, যখন আবার আমি কাজ করতে গেলাম +1 কুলম্ব চার্জ ডি বিন্দুতে আনার জন্য তার কাজ, তাহলে বল হলো বাহিরের দিকে, সরণ বিপরীত দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মান কত -1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো তোমরা, তাহলে ই আর ডি এর মধ্যবর্তী কোণ ছিল 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস, এই জন্য অথবা বল ও সরণ পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে ই হইল একক আধানের উপরে বল আর ডি হইল সরণ বা দূরত্ব, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হইল এত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসে হইল ই এর মানটা, এই যে ই এর মান, এই যে ই এর মানটা কি ছিল বন্ধুরা, 1/4πε0 কে Q/r²। আমি আবার বলছি ই এর মানটা ওই সমীকরণে বসিয়ে দিতে হবে, = 1/4πε0 কে Q/r²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো এখন এই যে ই এর মানটা, ই এর মানের সমীকরণ আমরা জানি 1/4πε0 কে Q/r² ডি, dr হলো এ dr, ই এর মানটা এতটুকু, ই এর মান হলো এতটুকু, আর মাইনাস আছে এখানে, যেহেতু অসীমে বিভব শূন্য, আর =∞ হলে বি = 0 এবং বি বিন্দুতে বিভব বি হলে আর = r হলে বি = b, এই সীমার মধ্যে এখানে একটা সীমা দিতে হবে, এখানে একটি সীমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি তোমাদের সুবিধার্থে, ই এর মানটা ওই সমীকরণ থেকে এখানে বসাচ্ছি, ই এর মানটা, আর এদিকে dr আছে, কিন্তু আমরা জানি সংখ্যা থেকে অসীম দূরত্ব হইতে এই যে এটা তখন হলে বি = 0 হয়, কিন্তু বি বিন্দুতে বিভব বি হলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, ডিবি মানে বিভব পার্থক্য প্রাবল্য ইন্টু সরণ, বিভব পার্থক্য = তড়িৎ প্রাবল্য ইন্টু সরণ। এই সমীকরণটা অনেক তোমার অনুধাবন প্রশ্নের উত্তর দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা খুব ভালো করে মনে রাখবা। আর ডিবি = জানো b1 - b2, সুতরাং এই সমীকরণটার সাহায্যে অনেক ছোট ছোট অনুধাবন প্রশ্নের উত্তর দিতে পারবা। এটা একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। ডিবি = -e dr, ই এটা জানতে হবে, ই হলো তড়িৎ প্রাবল্য, ডি হলো সরণ, ডি হলো বিভব পার্থক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং এই সমীকরণের মধ্যে উপরোক্ত সমীকরণকে যোগজীকরণ করে পায়, অথবা সমাকলন হয়, অথবা ইন্টিগ্রেশন, অনেকগুলো এটা নাম আছে। তাহলে এখানে দেখো এই চিহ্নটা হলো সমাকলন চিহ্ন। সমাকলন কিন্তু দুই প্রকার, বা যোগজীকরণ দুই ধরনের, বা ইন্টিগ্রেশন দুই ধরনের, একটা হলো নির্দিষ্ট সমাকলন, একটা হলো অনির্দিষ্ট সমাকলন। এই স্টুডেন্টরা যদি সমাকলন এবং ব্যবকলন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে ইন্টারমিডিয়েটের ম্যাক্সিমাম অধ্যায়ের মধ্যে সমাকলন ইন্টিগ্রেশনের অঙ্ক আছে, তোমরা বুঝতে অসুবিধা হবে। আমি এই মুহূর্তে এটার মধ্যে যতটুকু লাগে, সমাকলন দুই ধরনের, একটা হলো নির্দিষ্ট সমাকলন, একটা হলো অনির্দিষ্ট সমাকলন। যখন এই
সীমা দেওয়া থাকে, এটা হলো নিম্ন সীমা, এটা হলো ঊর্ধ্ব সীমা। এই যে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা এইরকম যদি সীমা দেওয়া থাকে এটা হলো নির্দিষ্ট সমাকলন। আর যদি সীমা না দেওয়া থাকে, যদি সীমা না দেওয়া থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হবে? এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি সমাকলন না দেওয়া থাকে তখন কি করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আসো হলো তোমরা যে কিউ সমান সমান যে এর ডিফারেন্সিয়েশন চিহ্ন আর ইন্ডিকেশন চিহ্ন কি কাটা যায়। যদি এই সীমা না দেওয়া থাকতো তাহলে অনির্দিষ্ট সমাকলন। সীমা দেওয়ার কারণে এটা হলো নির্দিষ্ট সমাকলন। আর যদি এই লিমিটগুলি না দেওয়া থাকতো হলো অনির্দিষ্ট সমাকলন। এখানে মনে কর প্রথমে যখন এই ইন্ডিকেশন করব এটা অনির্দিষ্ট সমাকলন হিসাবে করতে হয়। মনে করে এই সীমা নাই, তাহলে এই ইন্ডিকেশন চিহ্ন আর ডি কাটা যায়, ডিফারেন্সিয়াল ইন্ডিকেশন থাকে কত পরস্পর বিপরীত বি। আর সীমাটা যখন দিতে হয় থার্ড ব্র্যাকেট দেওয়া 0 থেকে কত বি নিম্ন সীমা, আর এটা হলো ঊর্ধ্ব সীমা। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ আর জাতীয় যে রাশিটা থাকে সেগুলির ইন্ডিকেশন হবে বা সমাকলন হবে বা যোগজীকরণ হবে, অন্য রাশির হবে না। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ আর জাতীয় রাশি ছাড়া সবগুলি আমি ইন্ডিকেশনের বাইরে নিয়ে আসছি। এ কিউ নিয়ে আসছি, কিউ দাও মানে গুণ করলে কিউ, আর এখানে যা আছে তাই 4 পাই এপসিলন নট কত কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন এই সীমা ইনফিনিট থেকে আর পর্যন্ত ডি আর বাই নিচে কত আর স্কোয়ার। এটা সবাই তোমরা জানো, খুব সিম্পল একটা ইন্ডিকেশন। 1/r² ইন্ডিকেশন হলো -1/r। কিন্তু আমি আগে বলছি এটার ক্ষেত্রে দেখো থার্ড ব্র্যাকেট দেওয়া সীমাটা দিতে হয় ইনফিনিটি টু কত আর, নিম্ন সীমা এটা হলো ঊর্ধ্ব সীমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে প্রথম আপার লিমিট, এটার আপার লিমিট বলে, আপার লিমিটের মান বসাইতে হয়। এই বি এর মান বি বসাইছি, এরপরে সূত্রের মাইনাস, এরপরে এ বি এর মান 0, অর্থাৎ এই সূত্রটা আছে মাইনাসের সূত্র, ইন্ডিকেশনের মাইনাসের সূত্র, আর এখানে এটা 0 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হুবহু যা আছে তাই থাকবে। এখন দেখো এই আর এর মান, এই আর এর মান আর, যদি এখানে আর এর মান 2 হইতো এখানে 2 দিতাম, এখানে যদি 3 হইতো এখানে 3 দিতাম, এখানে 5 হইলে এখানে 5 দিতাম। কিন্তু এখানে আর এর মান আর রাখছে, এই জন্য -1/r। সূত্রে কি এখানে মাইনাস, তাহলে এই মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস, এরপরে নিচের নিম্নসীমা 1/r এর মান কত ইনফিনিটি। আর এটা আমরা সবাই জানি 1/∞ মানে 0, 1/∞ মানে কি 0। এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে এই মাইনাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন কি হয়েছে প্লাস চিহ্ন দিতে হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন রইল 1/4/ε0 কে q/r। বায়ু মাধ্যমে ও শূন্য মাধ্যমে কে এর মান কত বন্ধুরা 1, এটা সবাই জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দুইটা রাশি, একটা হইল পরাবৈদ্যুতিক মাধ্যমে বিভবের রাশিমালা, একটা হইল শূন্য বা বায়ুস্থানে বিভবের রাশিমালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা রাশি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা এখনই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে বি ইকুয়াল টু কি দাঁড়ালো 1/4/ε0 কে q/ কত আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বি ইকুয়াল টু যে 1/4/ε0 আর εr তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1/4/ε0 কে q/ কত আর, বি 1/4/ε0 q/ কত আর। বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু কত 1। সুতরাং এই সমীকরণ মধ্যে উপরোক্ত বায়ু মাধ্যম এবং শূন্য মাধ্যম কে মান 1 না। এখন এই যে বিটা বিভব পার্থক্য কিন্তু স্কেলার রাশি, এটার যোগ বিয়োগ কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে সম্পূর্ণ, এটা তোমরা সবাই জানো। এটার ক্ষেত্রে যোগ বিয়োগ করতে তোমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে তোমাদের সমস্যা আছে, কারণ ওখানে তাদের মধ্যবর্তী কোণ না জানলে তোমাদের লব্ধির মান বের করা যায় না। সেটাও তোমরা আবার ভেক্টর থেকে শিখে আসছো, যেটা তোমরা জানো যে r = √p² + q² 2pq cos α। তোমাদের এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না, এটা একটা কি রাশি, থ্যাংক ইউ, এটা হলো কি রাশি
বিভব, তড়িৎ বিভব হলো স্কেলার রাশি, এই কারণে এটারে যোগ বিয়োগ করতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি? কে পারো? তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি, এটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে এরা পরস্পর যে বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। চার্জিত গোলকের কেন্দ্রে তড়িৎ বিভবের মান শূন্য কি না? আমি আবার বলছি, চার্জিত গোলকের কেন্দ্রে তড়িৎ বিভবের মান শূন্য কি না? আমি যখন প্রথম চিত্রটা অঙ্কন করছি তখন তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তোমাদেরকে বলছিলাম খাতা কলম নিয়ে চিত্রটা অঙ্কন করলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রথম চিত্রটা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চার্জিত গোলকের কেন্দ্রে তড়িৎ বিভবের মান শূন্য কি না? একটু চিন্তা করো আর ভেবো। হ্যাঁ, বুঝতে পারছি, কারণ কেন্দ্র থেকে চার্জিত গোলকের কেন্দ্র থেকে বিভব পর্যন্ত তড়িৎ প্রবাহের মান শূন্য না, একই। তাহলে কেন্দ্রে কি শূন্য না? প্রিয় শিক্ষার্থী, চার্জিত গোলকের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য মান শূন্য কি না? দ্বিতীয় চিত্রটা লক্ষ্য করো, গ্রাফ থেকে বলতে হবে চার্জিত গোলকের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য মান শূন্য কি না। একটু দেখো চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করো, চার্জিত গোলকের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য মান শূন্য কি না। যদি ফিজিক্সের অনেক ক্ষেত্রে চার থেকে যে এই প্রশ্নটা অনেক পরীক্ষা থাকতে পারে, দুইটা পরীক্ষা অনেক পরীক্ষায় আসে, তোমরা ভালো করে যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু পরীক্ষা হলে উত্তর দিতে পারবে না। তোমরা গ্রাফ থেকে অনেক একটা বোর্ডে কিন্তু গ্রাফটাই আসছিল, দুইটা গ্রাফ চলে আসছিল। তোমরা একটু ভালো করে আমার যে চিত্রটা অঙ্কন করছি গোলকের চিত্রটা খুব ভালো করে লক্ষ্য করো। এখন দ্বিতীয় চিত্রটা খেয়াল করে তুমি পারবা কি বলো যে চার্জিত গোলকের কেন্দ্রে মুখস্থ করার দরকার নেই, তুমি ওই যে বলবা গোলকের কেন্দ্রে বিভব শূন্য না, এটার ভিতরে শূন্য, এভাবে ফিজিক্স হয় না। ফিজিক্স হলো বোঝার জিনিস, একটা মজার সাবজেক্ট, যদি এটা তুমি কে ভয় না পাও। চার্জিত গোলকের কেন্দ্রের তড়িৎ প্রাবল্য মান শূন্য কি না বন্ধুরা? অবশ্যই শূন্য দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যে কি শেখালাম, যে তড়িৎ প্রাবল্য কি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি, তড়িৎ বিভব কি, তার একক, তার রাশিমালা। এখন তোমরা দেখি বলতে পারো কি না, একটু লক্ষ্য করো। তড়িৎ ক্ষেত্রের বিভব কি? অনেক সহজ, একটু লক্ষ্য করো। তড়িৎ বিভব বলতে বোঝাইবা অসীম, এই কথাটা মনে রাখতে হইব। অসীম থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে, হাজার হাজার বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে, যে কোনো এক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের বিভব কি বন্ধুরা? যে কোনো অসীম দূরত্ব হইতে যে কোনো তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু টানতে যেই পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভবের একক কি বন্ধুরা? একটু খেয়াল করো, একটু চিন্তা করো। অবশ্যই, থ্যাংক ইউ। তড়িৎ বিভবের একক ভোল্ট বা জুল পার কি কুলম। অশেষ ধন্যবাদ। তড়িৎ প্রাবল্যের একক কি? তড়িৎ প্রাবল্যের একক কি বন্ধুরা? অবশ্যই তোমরা ভালো জানবে। দেখো
এই এককগুলি কিন্তু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো তড়িৎ প্রাবল্যের একক কি? তড়িৎ প্রাবল্যের একক জুল পার কুলম। তড়িৎ প্রাবল্যকে দ্বারা প্রকাশ করে, এটা জানো তোমরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব 50 ভোল্ট বলতে কি বোঝায়? আমি আবার বলছি প্রশ্নটা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব 50 ভোল্ট বলতে কি বোঝায়? এইটা একটা তড়িৎ ক্ষেত্র মনে করো। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম আধান স্থাপন করলে যদি 50 নিউটন বল অসীম দূরত্ব থেকে, বিভব মানে অসীম দূরত্ব থেকে 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে আনতে 50 জুল কাজ সম্পন্ন হয়। জুল, এটা হলো জুল পার কুলম। ভোল্ট মানে কি? জুল পার। আমি আবার বলছি, এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব 50 ভোল্ট বলতে কি বোঝায় শিক্ষার্থী? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে আনতে 50 জুল কাজ সম্পন্ন হয় বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি হোমওয়ার্ক, একটু লক্ষ্য করো। আমি তোমাদেরকে কিছু সাহায্য করি। এখন আসো, এ বি সি ডি এটি একটি আয়তক্ষেত্র। এ বি সি ডি একটি কি? আয়তক্ষেত্র। এ বি এবং সিডির দৈর্ঘ্য 1 মিটার। কত মিটার? 1 মিটার। বিসি এডির হলো 0.8 মিটার। কারণ তোমরা জানো একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এটার উপর বিশেষ করে দেখো, এ বি সি ডি আয়তকার ক্ষেত্রের বি ও ডি বিন্দুতে যথাক্রমে এই বি বিন্দুতে চার্জ হবে 5 + 5 × 10⁻³ কুলম, আর এই ডি বিন্দুতে চার্জ এই যে যথাক্রমে, শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের বি ও ডি বিন্দুতে যথাক্রমে 5 × 10⁻³ কুলম এবং -2.25 × 10⁻³ কুলম। বি বিন্দুতে চার্জ কত বন্ধুরা? এত। আর ডি বিন্দুতে চার্জ কত? কিন্তু এখানে যে মাধ্যম আছে, মাধ্যমটা কি? বায়ু মাধ্যম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসলে তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব কি অবশ্যই পারবে। গোলকের অভ্যন্তরের সকল বিন্দুতে বিভব সমান ব্যাখ্যা করো, চিত্র থেকে লক্ষ্য করবা। আর ওই যে ডিবি = তড়িৎ প্রাবল্য ইন্টু সরণ, ওই সমীকরণটা ব্যবহার করে এটার সমাধান করতে পারবা। এই বিন্দুতে প্রাবল্য কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বি বিন্দুতে যদি প্লাস চার্জ থাকে, তার দিকটা কোন দিকে? এ বি এ বরাবর হবে বাইরের দিকে। আর ডি বিন্দুতে মাইনাস চার্জ, তাহলে তার অন্তর্মুখী, তার দিকে চার্জ হবে। তাহলে এদিকে যদি এটা E1 ধরা হয়, এটা যদি E2 ধরা হয়, তাহলে এটা E1 E2 মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। সুতরাং তাহলে এই বিন্দুতে প্রাবল্যের সূত্রটা দ্বারা E = √E1² + E2² অথবা EB² + ED²। এখন তোমরা যদি তড়িৎ প্রাবল্যের সমীকরণ থেকে তার মান বের করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গড় নম্বরটা একটু লক্ষ্য করো। এ আর সি
কে দাতব্য পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে ধনাত্মক আদান প্রবাহিত হবে, গাণিতিকভাবে মতবাদ দাও। এদিকে এটা তার দ্বারা যুক্ত করলে এই এখান থেকে কোন দিকে আদান প্রবাহিত হবে, ধনাত্মক আদান প্রবাহিত গাণিতিকভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই কিন্তু বলছে কি তোমাদের বিভব দিয়া এই বিন্দুর বিভব বার করবো, এই বিন্দুর বিভব বার করবো। যে বিন্দুর বিভব বেশি, যদি সি বিন্দুর বিভব বেশি হয়, বিভব বার করার সূত্র সহজ, বি ইকুয়াল টু √1/4π/Q/R। তাহলে এখানে দুইটা চার্জ দিলে সামেশন দিয়ে দিতে হয় যে বি ইকুয়াল টু 1/4πε সামেশন Q1/R1 Q2 কত R2। এই দূরত্বটা এটা একটা যদি R1 ধরে এটা R2 ধরবা, ঠিক একইভাবে এটার জন্য R1 ধরলে এটার জন্য R2 ধরবা। তাহলে দেখা যাচ্ছে যেখানে বিভব বেশি ওখান থেকে চার্জ যদি সি বেশি হয় সি থেকে এদিকে এই বেশি হলে সিতে। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ ও কর্ণধার, তোমরাই প্রধানমন্ত্রী, তোমরাই হবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আদর্শ শিক্ষক। তোমরা সুতরাং তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পাশাপাশি লেখাপড়াগুলো আনন্দের সাথে চালিয়ে যাবে, এই আমার প্রত্যাশা। স্যার, আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।